সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো সিওপিডি, ব্রঙ্কাইটিস, বয়স্কদের কাশি এবং শ্বাসকষ্ট নিয়ে। আমাদের সাথে আজ দেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশিদুল হাসান, চেয়ারম্যান, ইনজিনিয়াস হেলথ কেয়ার লিমিটেড, শ্যামলী, ঢাকা। দর্শক, আমাদের এই আলোচনা আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে, এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজে কিন্তু সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন facebook.com এটিএন বাংলা অনলাইনে ক্লিক করে। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। স্যার, আমরা আসলে সিওপিডি নিয়ে আজকে কথা বলবো, তো প্রথমেই জানতে চাইবো সিওপিডি আসলে কি, কখন বলবো আমরা সিওপিডি? আপনি আগেই বলে ফেলেছেন যে সিওপিডি বয়স্ক মানুষের অসুখ। বয়স্ক মানুষদের কাশি, শ্বাসকষ্ট, হাঁটলে হাঁপিয়ে যাওয়া অথবা কফ তৈরি হওয়া, এগুলো যখন পারসিস্ট করে, সবসময় হতে থাকে, তখন আমরা সিওপিডি বলে থাকি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটাকে সংক্ষেপে বলে সিওপিডি। এটা হচ্ছে আসলে ক্রনিক বলতে দীর্ঘস্থায়ী, আসলে সারা জীবনের সমস্যা, এবং অবস্ট্রাকশন, শ্বাসনালীগুলো সংকুচিত হয়ে যাওয়া এবং শ্বাসনালীর ভিতরে কফ তৈরি হওয়া, যেগুলো শ্বাসনালী সংকুচিত হয়ে যায়। আর শ্বাসনালীর যে প্রকোষ্ঠগুলো আছে শ্বাসনালীর পরে, যেখানে গ্যাস আদান প্রদান হয়, এইগুলো নষ্ট হতে থাকা, এই অ্যালভিওলাই ডিস্ট্রাকশন বলে, এবং এর জন্য ফুসফুসটা বেলুনের মতো বড় হয়ে যায়। আমরা যখন শ্বাস নিই তার লাংসটা বড় হয়, শ্বাস ফেলি তার শ্বাসটা ছোট হয়। তো যার সিওপিডি হয়েছে তার শ্বাসটা নালীগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ফুসফুসটা এমনি বড় হয়ে থাকে, কাজেই শ্বাস নিতে গেলে আর জায়গা পায় না, অল্প হাঁটলে হাঁপিয়ে যায়, অল্পতেই কাশি হয়, কফ তৈরি হয়, আর এই অবস্থাকে আমরা বলি সিওপিডি। সুন্দর বলেছেন স্যার। কফ কেন তৈরি হয় সব সময়? কফ সাধারণ মানুষের যে তৈরি হয় খুব সামান্য, সেটা আমাদের শরীরের প্রোটেকশনের জন্য, কিন্তু সিওপিডি রোগীদের সাধারণত ধোঁয়া, ধুলা, রান্নাঘরে যে কাঠের ধোঁয়া এবং সিগারেটের ধোঁয়া, এই সমস্ত জিনিস ক্রনিক্যালি শ্বাসনালীর ভিতরে যেতে থাকলে শ্বাসনালীর ভিতরে যে নর্মাল মিউকাস সিক্রেশন সেল, এগুলো ফুলে ফুলে বড় হয়ে যায়, এবং গবলেট সেল বলে কিছু সেল আছে যার কাজ হচ্ছে মিউকাস তৈরি করে শ্বাসনালীকে এরকম একটা পাতলা আস্তরণ দিয়ে রাখা, পানির আস্তরণ, সেগুলো সব বড় বড় হয়ে যায়। হওয়ার কারণে সে পরিমাণ কফের পরিমাণ, মানে সিক্রেশনের পরিমাণ বেড়ে যায়। এই সিক্রেশনগুলো একত্রিত হয়ে যখন শ্বাসনালীর ভিতরে আসে, তখন মানুষ খুব খুব করে কাশে এবং ওই কফগুলো বেরিয়ে আসে। স্যার, কাছে এবার জানতে চাইবো সিওপিডির লক্ষণগুলো আসলে কেমন হবে? সিওপিডির প্রধান লক্ষণ আমরা যদি বলি দুইটা জিনিস। একটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলে কাশি, যেটাকে মর্নিং কফ বলে, স্মোকার্স কফ বলে, যে ধূমপায়ীদের কাশি। আর একটা হচ্ছে হাঁটলে হাঁপিয়ে যাওয়া, যে আগে সে দৌড়াতো, খেলতো, বাজার করতো, এখন একটু কিছু দূর যাওয়ার পরে তার একটু বিশ্রাম নেওয়া লাগে, অথবা বন্ধুর সাথে হাঁটতেছে, বন্ধু আগায় যাচ্ছে, সে পিছায় যাচ্ছে, তার স্পিড কমে গেছে। এই যে শ্বাসের কারণে চলার গতি কমে যাওয়া, অথবা কফ তৈরি হওয়া, অথবা সবসময় খুশখুশি কাশি থাকা, এইগুলো হচ্ছে সিওপিডির লক্ষণ। স্যারের কাছে এবার জানতে চাইবো, স্যার, এই ধূমপানের সাথে কি সিওপিডির কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, সিওপিডির প্রধান কারণ 80% কারণ হচ্ছে ধূমপান, এবং এই ধূমপানটা সিগারেটের ধোঁয়া হতে পারে, বিড়ির ধোঁয়া হতে পারে, যে কোনো তামাকের ধোঁয়া হতে পারে। এছাড়াও আমরা যে রান্না করি, গোবর, গ্যাস, আমরা ধূমপানের সাথে সিওপিডি সম্পর্ক জানবো। দর্শকের ফোন নিচ্ছি। জি, হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি লালমাটিয়া থেকে ফেরদৌসী বলছি। জি বলুন। আমি স্যারের কাছে জানতে চাইছি যে এখন বয়স্ক মানুষের একটা সমস্যা হচ্ছে, তাদের শ্বাসকষ্ট হচ্ছে, ঠান্ডা লাগছে। তার পাশাপাশি আরেকটা জিনিস, আমার আম্মার ক্ষেত্রে বলতে পারি, আমার আম্মার কিন্তু শ্বাসকষ্ট হয়েছে, ঠিক হয়েছে, ওষুধ খেয়েছে, অ্যান্টিবায়োটিক খেয়েছে, এখন একটা তার বুকের মধ্যে একটা ফ্রিজিং সাউন্ড হচ্ছে এবং খুব আস্তে, এবং যখনই সে ওয়াশরুম থেকে এসে বসে তখন এই সাউন্ডটা একটা মৃদু সাউন্ড, একটা ফ্রিজিং সাউন্ড হচ্ছে। এটা কেন হয়? এটা কি সময়ের সাথে ভালো হয়ে যাবে কেন? এবং আরেকটা কথা স্যারকে বলে রাখি, আম্মাকে কিন্তু 3 বেলাই নেবুলাইজ করা হচ্ছে উইন্ডিল প্লাস দিয়ে। স্যার কি কোনো মতামত আছে? জি, থ্যাংক ইউ। আসলে আমরা বলি শ্বাসনালী, যখন শ্বাসনালী দিয়ে বাতাস দিয়ে যায়, শ্বাসনালীগুলো যখন সংকুচিত হয়ে যায়, যে পরিমাণ ডাইলেটেড থাকার কথা তার চেয়ে যদি চিকন হয়ে যায় কোনো কারণে, তাইলে তখন বাতাসটা যখন প্রবাহ হয়, তখন ওই প্রবাহিত শব্দটাকে হুইজ বলে। এটা শাঁসা বাঁশির মতো শব্দ। এই বাঁশির মতো শব্দ স্বাভাবিক নয়, এটা লক্ষণ যে তার শ্বাসনালী সংকুচিত হয়েছে।
এই সংকুচিত শ্বাসনালীটাকে আমরা ডাইলেট করার জন্য আপনি এই উইন্ডেল প্লাস বা ব্রঙ্কোডাইলেটর ওষুধগুলো ব্যবহার করছেন। আপনার মায়ের যেটা হয়েছে অনেক দিনের কাশি থাকার কারণে, অনেক দিনের শ্বাসকষ্ট থাকার কারণে আপনার ওনার এই যে জিনিসটা সৃষ্টি হয়েছে যে লাংসের রিজার্ভ কমে গেছে। আমরা বলি লাংস একটা রিজার্ভ থাকে, যে সেই রিজার্ভটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে এই পর্যায়ে পৌঁছাইছে যে সুস্থ অবস্থা বসে থাকলেও উনি একটু হাঁপাচ্ছে, একটু টয়লেটে গেলে ওয়াশরুমে গেলেও তার একটু শ্বাসকষ্ট কাশি হচ্ছে বা বুক থেকে সাঁয় সাঁয় শব্দ আসতেছে। এটার চিকিৎসা কিন্তু আসলে ইনহেলার, ওষুধ এগুলোর সাথে সাথে আমরা এগুলোকে একটা রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন ব্যায়াম শিখাই। এই ব্যায়ামটা এত গুরুত্বপূর্ণ, মানুষ মনে করে ওষুধ বোধহয় চিকিৎসা। ওষুধ 20% কাজ করে, 80% কাজ নিউট্রিশন এবং 80% কাজ তাকে আবার হাঁটা শেখাতে হবে। আবার যেমন বাচ্চাকে যেমন হাঁটায়, এইভাবে ওই বয়স্ক মানুষটাকে, আপনার মাকে হাঁটতে হবে এবং তাকে বিভিন্ন রকম রেসপিরেটরি এক্সারসাইজ আছে, ফুয়ের এক্সারসাইজ, সাধারণ এক্সারসাইজ। নাক দিয়ে শ্বাস নেবে, লম্বা সময় শ্বাস পড়ে, এটাকে বলে পার্স লিপ ব্রিদিং। এই যে শ্বাসটা নিল, ধীরে ধীরে লম্বা সময় ধরে ফেললো, শ্বাসনালীর সংকোচনটা আস্তে আস্তে কমতে থাকলো, তো শব্দ কমতে থাকবে। এছাড়া 1 বল স্পাইনোটা আছে, 3 বল স্পাইনোটা আছে, তাই দিয়ে ব্যায়ামের শ্বাসের ব্যায়াম করা। এবং আমরা থেরাব্যান্ড দিয়ে তাকে ব্যায়াম শিখাই, তার হাত পায়ের মুভমেন্ট শিখাই এবং কিছু ভাইব্রেশন দিই, যেটা বলে চেস্ট ভেজ থেরাপি, দিলে ভিতর থেকে কফগুলো পরিষ্কার হয়ে যায়। এগুলো যদি আমরা নিয়মিত করতে থাকি, আমাদের টার্গেট হচ্ছে তার রিজার্ভকে বাড়ানো। যে রিজার্ভ কমে গেছে অসুখের কারণে, ভাইরাস ইনফেকশনের কারণে শ্বাসনালী সংকুচিত হয়ে গেছে, এটাকে আবার পুনরুদ্ধার করা, পুনর্বাসন করা। আর এই পুনর্বাসনের জন্য ব্যায়ামের কোনো বিকল্প নেই। খালি খালি আর বারবার ইনফেকশন না হয়, এই জন্য তাকে এখন ভ্যাকসিন দিয়ে দেন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আর নিউমোকক্কাল ভ্যাকসিন। যদি না দেওয়া থাকে দিয়ে ফেলবেন। স্যার, এই ইনফ্লুয়েঞ্জা এবং আমরা নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়ে কথা বলবো, তার আগে জেনে নিব যে সিওপিডির সাথে ধূমপানের সম্পর্ক। জি, সিওপিডির সাথে আমরা বলি 80% শ্বাসনালীর যে সংকুচিত হওয়ার কারণ হচ্ছে ধূমপান। কারণ ধূমপানের সময় যে আমরা যে অনেক ধরনের জিনিস, পার্টিকেল আমরা ইনহেল করি, তার সাথে অনেক ধরনের গ্যাস ইনহেল করি, এগুলো যে শ্বাসনালীকে সংকুচিত করে এবং শ্বাসনালীর ভিতরে ইরিটেট করতে থাকে, করার কারণে শ্বাসনালীর ভিতরে যে সেলগুলো আছে, সেলগুলো হাইপারট্রফি, ফুলে ফুলে যায়, সেখান থেকে সিক্রেশন বেড়ে যায় এবং একটা পার্মানেন্ট চেঞ্জ হয়, স্থায়ী চেঞ্জ। এই জন্য এটাকে ক্রনিক ডিজিজ বলে। এবং তার সবসময় এটার জন্য সে কাশতে থাকে। মর্নিং কাপ, যে সকালবেলা ঘুম থেকে উঠে খুশি কাশতেছে, এই অবস্থায় দেখা যাচ্ছে সে সিগারেট ধরছে, কারণ তার অভ্যেস হয়ে গেছে। এবং আস্তে আস্তে এই জিনিসটা বাড়তে থাকে, তার ধূমপান তার লাংসকে নষ্ট করতে থাকে। স্যার, এবার জানতে চাইবো, এই যে সিওপিডি হচ্ছে, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট আপনারা কি দিয়ে থাকেন? সিওপিডির ম্যানেজমেন্টকে আমরা বলি যে 3টা জিনিস। প্রথম হচ্ছে সিওপিডিকে শিখতে হবে। সিওপিডি আপনার একটা ক্রনিক ডিজিজ, এই ডিজিজটা দীর্ঘস্থায়ী রোগ। ডায়াবেটিস যেমন কন্ট্রোল করতে হয়, প্রেশার যেমন কন্ট্রোল করতে হয়, আপনার সিওপিডিকে, আমার সিওপিডিকে, যে রুগীর সিওপিডিকে কন্ট্রোল করতে হবে। এটা কন্ট্রোল করার আমরা 5টা পদক্ষেপ আমরা শিখাই দিই। তার মধ্যে প্রথম যে জিনিসটা হচ্ছে ধূমপান মুক্ত জীবন। ঘরকে ক্লিন রাখতে হবে, এয়ার পলিউশন ফ্রি। সকালবেলা ঘুম থেকে উঠে জানলা দরজা খুলে দিতে হবে, একদম চারিদিক বদ্ধ। এই ঘরের ভিতরে যে একজন বাতাস শ্বাস নিচ্ছে, আরেকজন ফেলছে, এর ভিতরে একজনের বাতাস আরেকজনের শ্বাসে যাচ্ছে। আমরা যদি ক্রস ভেন্টিলেশন না থাকে, গ্র্যাজুয়ালি আমরা অসুস্থ হয়ে পড়বো। এই জন্য ঘরে ক্রস ভেন্টিলেশন। 2 নম্বর হচ্ছে ধূমপান এবং ধোঁয়াকে বন্ধ করা। 3 নম্বর হচ্ছে ইনফেকশন কমানোর জন্য রেগুলার ভ্যাকসিন দেওয়া। 4 নম্বর হচ্ছে তার রোগগুলোকে চিনে নেওয়া। যখনই কফের রং হলুদ হবে, কাশি শ্বাসকষ্ট বাড়বে, আমরা ডাক্তারের পরামর্শ, যে ডাক্তার সে বলে দিবে যে আপনি একটা কোয়ানোক্সিক্লাব বা লেভোফ্লক্সাসিন একটা ওষুধ ঘরের কাছে রাখবেন, কফ হলুদ হলে আপনি নিজে খেয়ে নেবেন 5 দিন, তার মধ্যে আপনি ডাক্তারের কাছে চলে আসবেন। যার বারবার হয়, তাকে কফ পরীক্ষা করে দেখতে হবে রেজিস্ট্যান্ট কিনা, এই জিনিসগুলো দেখে নিতে হবে। এবং অ্যাকুইট অ্যাটাক হলে আমরা তখন তাকে অনেক সময় স্টেরয়েড দিই, কখনো অক্সিজেনের প্রয়োজন হয় এবং বেশি শ্বাসকষ্ট হলে, অক্সিজেনের অভাব বা কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া লাগে। এই সবটুকু মিলাই হচ্ছে পুরাপুরি সিওপিডির চিকিৎসা। যে সিওপিডির আর্লি ডায়াগনোসিস হয়, খুবই সহজ চিকিৎসা। আর লেট ডায়াগনোসিস, স্টেজ 4 ডিজিজ, তখন চিকিৎসা অনেক কঠিন হয়ে যায়। স্যার, কখন আসলে আমরা বুঝবো যে আমাদের হাসপাতালে যেতে হবে? আসলে আমরা কাশি, কফ আর হচ্ছে আমরা বলি শ্বাসকষ্ট, যে কোনো একটা যদি বাড়ে, তখন আমরা তাকে
হচ্ছে অ্যান্টিবায়োটিক, ব্রঙ্কোডাইটার এগুলো দিয়ে থাকি। যদি কফের রং পরিবর্তন হয় আমরা কফ কালচার করি। যদি শ্বাস বেড়ে যায় এবং পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন দিকে অক্সিজেন ফল করে গেছে 92%-এর নিচে, তখন আমরা মনে করি তার হাসপাতালে যাওয়া প্রয়োজন। স্যার এবার জানতে চাইবো যে আমরা যদি ঘরে থাকি তো ঘরের হোম রেমেডি কিছু রয়েছে কিনা, যে এভাবে আমরা ঘরে থেকেও ভালো থাকতে পারি, যে হেলদি লাইফস্টাইলের কথা বলতে চাচ্ছি আসলে। জি জি, এটা তো খুবই জরুরি। তার মধ্যে আমি যেটা প্রথমেই বলছি যে ধোঁয়ামুক্ত ঘর, ক্রস ভেন্টিলেশন, ঘরের ভিতরে থেকে রেগুলার এক্সারসাইজ এবং নিউট্রিশন। আমরা বলি যে অন্য যে হার্টের রোগীরা যেমন বলে যে আপনার কোলেস্টেরল ফ্রি ডায়েট খান, আমরা বলি যে আপনি প্রোটিনযুক্ত খাবার বেশি খান। কারণ স্যার আমরা এই বিষয়ে কথা বলবো, আমরা দর্শকের ফোন নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি সালাউদ্দিন ঢাকা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স হচ্ছে 67, ডায়াবেটিস রোগী, থাইরয়েডের সমস্যা আছে, প্রেশারও আছে। কিন্তু এখন আমার সমস্যা হচ্ছে আমি সিগারেট খাই না, ধূমপানের অভ্যাস নেই। কিন্তু তারপরে এই যে শীতের সিজন শুরু হচ্ছে, এর মধ্যে দেখা যায় আমি একটু ঠান্ডা পানি খেলেই আমার গলা খুশখুশে কাশি হয় এবং এটা পুরো 3 মাসই থাকে। তারপরে আস্তে আস্তে এটা সরে যায়, মানে শীতকালে প্রবলেমটা বেশি হয়। আপনার কি নাক দিয়ে পানি পড়ে বা হাঁচি আছে? হ্যাঁ হয়, এটা খুব বেশি ঠান্ডা হলে নাক দিয়ে পানিও পড়ে, হাঁচিও আসে। আপনার ছোটবেলা থেকে কি অ্যালার্জির সমস্যা আছে? অ্যালার্জি এরকম নাই, তবে চুলকানি অ্যালার্জি আছে। জি, কারণ আপনার ছোটবেলা থেকে অ্যাটোপিক প্রবলেম ছিল, অ্যালার্জির প্রবলেম। এটা এখন যেটা হয়েছে সিজনাল হয়ে গেছে। যেমন শীত শুরু হয় আপনার সমস্যা শুরু হয়, শীত শেষ হয় সমস্যা শেষ হয়ে আসে। এই সময় আপনাকে যেটা করতে হবে, অ্যালার্জি কন্ট্রোলের জন্য আমরা দুটো জিনিস দিয়ে থাকি। যে একটা হচ্ছে মন্টেলিকাস জাতীয় একটা ওষুধ, যে ওষুধ অ্যালার্জিকে কমাতে সাহায্য করে, আর অ্যান্টি অ্যালার্জি যে ওষুধগুলো। কিন্তু এটা যথেষ্ট নয়, যেহেতু আপনার গলা খুসখুস করে। আমরা সাধারণত এখানে স্টেরয়েড ফর্মে ইনহেলার দিই, ট্যাবলেট নয়, ইনহেল কর্টিকোস্টেরয়েড বলি। এই ওষুধগুলো যদি কেউ ইনহেল ফর্মে নেয়, তা গলা খুশখুশানি কমে যায় এবং তার কাশি কম হয় এবং ঠান্ডা লাগার প্রবণতা কমে। এর সাথে আপনি ঠান্ডার ভ্যাকসিনগুলো, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে নেবেন, যাতে ঠান্ডাটা কম লাগে। প্রতি বছর শীত আসলে আপনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন, আর 5 বছর পর নিউমোকক্কাল ভ্যাকসিন নিয়ে নেবেন। এটা যদি আপনি করেন, আর ঠান্ডা লাগার প্রবণতা কমার জন্য আপনি যদি স্টেরয়েড ইনহেলার নেন, তার সাথে যদি দরকার হয় মন্টেলুকাস বা অ্যান্টিহিস্টামিন খান, আশা করি আপনি ভালো থাকবেন। স্যার খুব সুন্দর বলেছেন। আমরা কথা বলছিলাম হেলদি লাইফস্টাইল নিয়ে, জি, যে কি করে সিওপিডি কমাতে পারে আমাদের হেলদি লাইফস্টাইল। জি, হেলদি লাইফস্টাইলে যে জিনিসটা আমরা বলি, যে একটা হচ্ছে আমরা তো আলোচনা করছি যে ক্রস ভেন্টিলেশন, তার সাথে হাই প্রোটিন ডায়েট। আমরা প্রোটিনটাকে এনকারেজ করি এবং আমরা বলি যে মাছ বেশি খাওয়া, গোস্ত কম খাওয়া। কারণ আমরা দেখা গেছে যারা গোস্ত খায় তাদের ভিতরে অ্যালার্জির প্রবণতা বেশি, যারা মাছ বেশি খায় তাদের অ্যালার্জির প্রবণতা কম। এই জন্য ভেজিটেবল মাছকে বেশি প্রাধান্য দেওয়া। আমরা বাচ্চাদেরকে শিখাই যে তুমি ঘরের খাবার বেশি খাও, বাইরের খাওয়ার প্রবণতা আজকাল বাচ্চাদের, তাদেরকে ঘরে মায়ের হাতে রান্না, এটা যদি এনকারেজ করা হয়, সেটাতে সে বেশি নিউট্রিশন পাবে, যে নিউট্রিশন তার হেলদি লাইফ হবে। কারণ ওজন বেড়ে যাওয়া এটা একটা বিরাট সমস্যা, এই জন্য আমাদের এটা খেয়াল করতে হবে। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে আমি প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে জয়ফল। জি বলুন। জি, আপনাদের অনেক ধন্যবাদ। বিশেষ করে এটিএন বাংলা একটি বিখ্যাত চ্যানেল, বাংলাদেশে কোটি কোটি মানুষ দেখে। স্যারের কথা খুব সুন্দর লাগছে, আমরা দেখছি নাসিরনগর থেকে। এখন বিষয় হলো আমার যারা জানার বিষয়, ধরেন ম্যাডামের উপস্থাপনা ভালো, যে যারা আমার জানার বিষয়, এই ধরেন আমরা খুশখুশি কাশি, বয়স বেশি না আমার 40, মানে খুশখুশি কাশি হঠাৎ ওই ধুলাবালুর কারণে। আবার দেখা যাচ্ছে আবার ওই সকালে গোসলও করতে হয় কাজের কারণে, ওই চাকরি করি ঢাকাতে। আপনার বয়স কত? কিন্তু গ্রাম বাংলা তো অত ভালো ট্রিটমেন্ট নাই। আবার দেখা যাচ্ছে ধরেন আপনার রোদ টোদ হইলে আবার কাশি টাশি কিছুই থাকে না, মানে ওই ধুলাবালুর কারণে উঠে গেলে চলাচল। কি চিকিৎসা? আপনার বয়স কত? 40। আপনি ধূমপান করেন না? না, আমি ধূমপান ছেড়ে দিচ্ছি 3 বছর হয়েছে। আচ্ছা, নাক দিয়ে পানি পড়ে? বাঁচানোর জন্য ধূমপান ছেড়ে। নাক দিয়ে পানি, হাঁচি আছে? কাশি বলতে খুশখুশি কাশি, অথবা সকালে
ওই ধরেন অনেক সময় দুলাবন্ধু এগুলো ফুসফুস আচ্ছা, আর এমনি আপনার যে জিনিসটা আমরা যেটা বুঝতে পারছি, সকালবেলা ঘুম থেকে উঠলে আপনার কাশি হয় এবং খুসখুসে কাশি, এইটাকে আমরা বলি কাপ ভেরিয়েন্ট অ্যাজমা। এটা অ্যাজমার একটা ভ্যারাইটি, যাদের ঠান্ডা লাগার প্রবলতা থাকে এবং ভোরবেলা উঠলেই কাশি শুরু হয়, কিছুক্ষণ কাশি, নাক দিয়ে পানি, হাঁচি হওয়ার পরে সকাল থেকে দুপুর পর্যন্ত হলে দেখা যায় যে এই কাশি হাঁচিগুলো কমে আসে। আমরা এইসব পেশেন্টের সাধারণত সাথে সাইনোসাইটিস থাকে দেখি, যে নাকে থেকে পানি পড়ে অথবা সাইনাসে পানি জমে। এই পেশেন্টগুলোকে আমরা দুইভাবে চিকিৎসা করি। একটা হচ্ছে নাকের স্প্রে দিই, এই ইনহেল নেজার স্প্রে পাওয়া যায়, কর্টিকোস্টেরয়েড, এইগুলো নাকে স্প্রে দিলে পারে নাকের থেকে সিক্রেশনগুলো পিছন দিক দিয়ে যে শ্বাসনালীকে ইরিটেট করে কাশি হয়, যেটাকে বলা হয় PNDS, পোস্ট নেজাল ড্রিপ সিনড্রোম, যে আমার নাকের সিক্রেশন পিছন দিকে চলে যায় কাশি করতেছে, সেটা বন্ধ হয়ে যায়। কাজে বিশেষ করে বাচ্চাদের এবং আপনার মতো বয়সের মানুষের কাশির একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে নাক। কাজে নাককে সুস্থ রাখা কাশিকে থেকে সুস্থ হওয়ার জন্য ইম্পর্টেন্ট। আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন, কিন্তু 40 বছর বয়স পর্যন্ত সিগারেট খাওয়ার কারণে আপনার লাংসের ভিতরে ক্রনিক ব্রঙ্কাইটিস জাতীয় সমস্যা হতে পারে। এই জন্য আপনাকে ইনহেলার জাতীয় ওষুধ নিতে হবে। ইনহেলার দুই ধরনের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসনালীর প্রদাহ কমানোর ইনহেলার, যেটাকে আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড বলি, আরটা হচ্ছে শ্বাসনালীর ভিতরে যে সংকোচন হয়ে যায়, এই সংকোচনগুলো কমানোর জন্য যে ইনহেলার। এই ব্রঙ্কোডাইলেটার ওষুধগুলো আমাদের ব্যবহার করতে হবে। আমরা যে নিয়মিত ব্রঙ্কোডাইলেটার নেই রাতের বেলা, এবং তার সাথে ইনহেল কর্টিকোস্টেরয়েড মিলাই নেই, সালমেট্রল ফ্লুটিকাসন নামে পাওয়া যায় বাজারে, খুব কমন। রাতে 1 ডোজ নিলেই আপনি সকালে দেখবেন সকালে খুশখুশি কাশি নাই, এবং এইভাবে আপনি পুরো শীতকালটা চালাবেন, তাহলে আপনি ভালো থাকবেন। তার সাথে ভ্যাকসিন নেবেন। স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। আমি জি বলুন। সমস্যা আছে। আমি গত 2 মাস অনেক কাশি সমস্যায় ভুগতেছি। আমি অনেক ট্রিটমেন্ট নিছি, ডাক্তার দেখাইছি, বাট এটা আমার ঠিক হচ্ছে না কোনোভাবেই। আপনার কাশির সাথে জ্বর আছে? না, জ্বর নাই। ওজন কমছে? হ্যাঁ, জ্বর টর এগুলা কিছু নাই, শুধু আমার অ্যালার্জি সমস্যা হচ্ছে নাক বন্ধ থাকে, হাঁচি হয় একদিন পর পর, আর কাশিটা কন্টিনিউয়াসলি আছে, এটা আমার ঠিক হচ্ছে না। জি জি, মোস্ট লাইকলি আপনার যে কাশি, এই কাশিটা আমরা কাপ ভেরিয়েন্ট অ্যাজমা যেটা বললাম, এটার জন্য আমাদের একটা স্পেশাল টেস্ট আছে। আমরা এটাকে বলি ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। আমরা মিথাকোলিন বলে একটা জিনিসকে ইনহেল করাই, করে যদি কাশি প্রভোগ করে, তাহলে আমরা বুঝতে পারি যে আপনার ভিতরে অ্যাজমা আছে। আর যদি প্রভোগ না করেন, অর্থাৎ না বাড়ে, তাহলে আমরা বলি যে আপনার ভিতরে অ্যাজমা জাতীয় অসুখ নাই। এছাড়া আমরা স্কিন প্রিক টেস্ট বা অ্যালার্জি টেস্ট করে থাকি। এই টেস্টের দ্বারা আমরা বুঝতে পারি যে আপনার কি কি ট্রিগার থেকে হয়। এই ট্রিগারগুলোকে আমরা আইডেন্টিফাই করে নিই। আমাদের দেশের 80% হচ্ছে ঘরের মেঝের ধুলা, এটাকে বলে হাউস ডাস্ট মাইট। এই মাইট থেকে হয়, এবং তার সাথে ঠান্ডা লাগলে এই জিনিসগুলো হয়। এই জন্য আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে ট্রিগার ফ্যাক্টর, আর আমাদেরকে টেস্ট করে দেখতে হবে যে আপনার ভিতরে অ্যাজমা আছে কি নাই। এবং এই দুইটা টেস্ট করার পরে আমরা আরও কিছু টেস্ট কখনো করি, স্পাইরোমেট্রি, রিভার্সিটি টেস্ট বা লাং ফাংশনের আরও কিছু টেস্ট আছে, এগুলো করে আমরা আগে কনফার্ম করি যে আপনার রোগটা কি হয়েছে। হওয়ার পরে আমরা চিকিৎসা দিই। আপনি যখন নিজেই বুঝবেন যে আপনার রোগটা হচ্ছে কাপ ভেরিয়েন্ট অ্যাজমা, তাহলে আপনি তার চিকিৎসা নেবেন। আপনার অ্যাটোপিক অ্যালার্জি চিকিৎসা হবে, অথবা আপনার ভিতরে আসলে অ্যাজমা হয়ে গেছে, ভিতর অনেকখানি আগিয়ে গেছে, আপনি বুঝতে পারেন নাই, তো সেটাকেও আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড বা একটা লং টার্ম থেরাপিতে আমরা চলে যাই, এবং এর সাথে আমরা সবসময় ভ্যাকসিনকে প্রাধান্য দিই। সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। দুঃখিত, লাইনটি কেটে গিয়েছে। স্যার, আমরা এবার জানতে চাইবো যে অ্যাজমা এবং সিওপিডির পার্থক্য কোথায়? জি জি, অ্যাজমা হচ্ছে সব বয়সের মানুষের হয়, বিশেষ বাচ্চা থেকে বয়স্ক। আমরা সাধারণত দেখি অল্প বয়সেই শুরু হয়, এবং এটার প্রধান কারণ হচ্ছে অ্যালার্জি। 80% কারণ হচ্ছে অ্যালার্জির ভিতরে ফুলের রেণু, ঘরের ভিতরে মাইট, অথবা
অন্যান্য কিছু ধুলা, এই সমস্ত জিনিসে অ্যালার্জি থেকে মানুষের হয়ে থাকে। কিছু কিছু ওষুধ থেকেও অ্যালার্জি হয়, যেমন বিটা ব্লকার, প্রেশার ওষুধ, অথবা আরও কিছু এসি ইনহিবিটার, এই সমস্ত জিনিস খেলে অনেকের কাশি বা শ্বাসকষ্ট হতে পারে। কাজেই অকুপেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের দেশে যে সমস্ত যে ইন্ডাস্ট্রিগুলো আছে, ইন্ডাস্ট্রির পরিবেশ অনেক জায়গায় হয়তো ভালো নাই, অনেক বেশি ধুলা, বিশেষ করে বিভিন্ন টেক্সটাইল মিল, বিভিন্ন ফ্যাক্টরিতে আছে যেখানে প্রচুর তুলা ব্যবহার হচ্ছে, তুলা বা পাট, এসব জিনিস থেকে যে ধুলাগুলো তৈরি হয়, এগুলো আমাদের কাশির একটা ইম্পর্টেন্ট কারণ। কাজেই একটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা, একটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা, আর হচ্ছে নন অ্যালার্জিক অ্যাজমা। আমরা যদি ভাগ করি অ্যাজমাকে এভাবে 3 ভাগে ভাগ করে নিই। সবগুলো কিন্তু অল্প বয়সে শুরু হয় বা কারো কারো 20, 25, 30 বছরে শুরু হয়। আর সিওপিডি রোগটা শুরু হয় 40-এর পরে, অনেক দিন ধুলা বা ধোঁয়ার ভিতরে কাজ করার কারণে অথবা ধূমপান করার কারণে ধীরে ধীরে তার ভিতরে এই সিওপিডি রোগটা বাসা বাঁধে। তখন এটা কিন্তু অ্যাজমা যেমন রিভার্সিবল, অ্যাজমা স্বাভাবিক পর্যায়ে জীবনে চলে আসতে পারে, অ্যাজমা সিওপিডি রোগটা স্বাভাবিক পর্যায়ে আসবে না, কন্ট্রোল করে স্বাভাবিক পর্যায়ে থাকতে হবে। এই জন্য তাকে নিয়মিত ওষুধ নিতে হবে। সাধারণত আমরা ব্রঙ্কোরাইটের ওষুধ বেশি দেই সিওপিডিতে, আর ইনহেল কর্টিকোস্টেরয়েড আমরা বা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ মন্টিলুকাস বেশি দেই অ্যাজমাতে। স্যার সুন্দর বলেছেন। আমরা কিন্তু দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ওয়ালাইকুম সালাম। আমি রাজশাহী থেকে মোহাম্মদ মিলন আলী বলছি। জি বলুন। ওই আমার একটা 10 বছরের বাচ্চা আছে। জি। বাচ্চাটার শুধু জ্বর হচ্ছে, কিন্তু জ্বর ভালোই হচ্ছে না, সবসময় জ্বর। আচ্ছা। জি, খালি জ্বর, জ্বরের সাথে আর কোনো সিমটম নাই? কোনো খালি জ্বরের সাথে কি হয়? যেমন পাতলা পায়খানা হয়, কাশি হয়, ঠান্ডা লাগে, কি হয়? খাওয়াতে রুচি নাই, খাওয়াতে রুচি নাই। খুব ইম্পর্টেন্ট কথা বলছেন। একটা বাচ্চার যদি 3 সপ্তাহ বেশি জ্বর থাকে, খাওয়াতে রুচি নাই, ওজন কমে যাচ্ছে, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রথম যে জিনিসটা দেখতে হবে যে তার টিবি বা যক্ষা জাতীয় কোনো রোগ আছে কি নাই। এবং এটার জন্য আমরা কিছু টেস্ট আছে, বিশেষ করে বুকের এক্সরে, এমটি টেস্ট, কফ পরীক্ষা, এই সমস্ত জিনিস দিয়ে আমরা ধরে ফেলি যে আপনার যক্ষা হয়েছে কিনা। কিন্তু একটা বাচ্চা ছোটোবেলা থেকে ইল হেলথ, অল্প বয়স থেকেই সে বারবার অসুস্থ হয়, আক্রান্ত হয় এবং তার জ্বর ভালো হয় না, তাহলে বুঝতে হবে তার কনজেনিটাল, জেনেটিক্যালি সে দুর্বল। এবং সেই জেনেটিক্যালি দুর্বল অনেক রকম হয়ে থাকে, যেমন ঘামের ভিতরে লবণের ভাগ বেশি থাকে, সিস্টিক ফাইব্রোসিস, তাদের একবার ইনফেকশন হলে ভালো হতে চায় না। আবার অনেকের আছে আইজিজি, আইজিএম, যেটা দিয়ে মানুষের প্রতিরোধ বাড়ে, সেই তার পরিমাণ তার শরীরে কম আছে, এই কারণে একবার ইনফেকশন হলে ভালো হয় না। আবার কারো কারো দেখা যায় বড় বড় টনসিল হয়ে আছে, বারবার টনসিলে ইনফেকশন হচ্ছে, জ্বর হচ্ছে। অথবা একটা মানুষের, বাচ্চাদের ইউরিনে ইনফেকশন হয়। আমরা সাধারণত জানি বয়স্ক মানুষের ইউরিন ইনফেকশন, কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটির জন্য ইউরিন যখন পেশাব করে, পেশাবের কিছু অংশ নিচের দিক না যায় উপর দিক চলে আসে, ভেসিকুলারিটিক রিফ্লাক্স বলে। এতে হয় কি, বারবার হয়েছে তার তলপেটে পেশাব জমা থাকে এবং ইনফেকশন হয়। এটা 10 বছরের বাচ্চা, বারবার জ্বর হচ্ছে, তার ইউরিনে ইনফেকশন, আমরা খবর রাখি না। এই জন্য আপনার দেখতে হবে জ্বর মাথা থেকে পা পর্যন্ত, টিউবারকুলোসিস, ক্রনিক ডিজিজ, কনজেনিটাল ডিজিজ, অথবা রেনাল ডিজিজ, জিআই ট্র্যাক্টের কিছু ডিজিজ আছে যেখানে আমরা দেখতে পাই যে গ্যাস্ট্রোন্টের খাবার রুচি কমে যায়, বারবার তার পাতলা পায়খানা হয়, জ্বর হয় এবং তার হজমের সমস্যা থাকে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে। নিয়ে আপনার বাচ্চার যে রোগটাকে চিনে নেন, তাহলে আপনার চিকিৎসা সহজ হয়ে যাবে। স্যার সুন্দর বলেছেন। আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। জি বলেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি বলুন। ম্যাডাম, আমি যশোর থেকে বলছিলাম, আমার নাম মোসাম্মদ রানু বেগম। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। যশোর থেকে বলছি, মোসাম্মদ রানু বেগম। জি আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। আমি স্যারের কাছে প্রশ্ন করছি, আমার ছোটবেলা থেকে অ্যালার্জিতে খুব, ছোটবেলা থেকে আমার অ্যালার্জিতে খুব শরীর ফুলতো, বংশগত হাঁপানি আছে আমাদের। কিন্তু এখন আমার যত বয়স বাড়ছে, সব ততই অ্যালার্জিটা তেমন চুলকায় না, কিন্তু ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। আর এই জন্য ঈদের পরে আমার জ্বর হয়েছিল, আর সেই জন্য খুশখুশে কাশি। কিন্তু স্যার, আমি এই যে প্রেশারের 2টা ওষুধ খাই, আমি এক ডাক্তার দেখাইছিলাম, যশোর অধ্যাপক, উনি মেডিসিন, উনি আমার একটা প্রেশার ওষুধ পাল্টাই
দেওয়ার পরের থেকে আমার জন্য সন্দেহ যে এই প্রেশারের ওষুধ খাওয়ার থেকে আমার এই কাশিটাই সবচেয়ে না। আচ্ছা আমি অনেক রকম চেকআপ করেছি স্যার, বলেনি। তারপরে যে করেছি বক্কর যে হাসপাতালে ডাক্তার দেখালাম, উনি আমার বুকের এক্সরে করাইছে স্যার। জি তারপরে অনেক রকমের ওষুধ দিচ্ছে, খাই কমেনি। জি আপনার জি থ্যাংক ইউ। আপনার প্রশ্নটা প্রচুর 3-4-5-6 রাত ঘুমাতে পারতাম না, ঘুমাতে পারছেন না। জি কিন্তু এখন আমি এই যে 1.5 মাস যাবতীয় হোমিওপ্যাথি খাওয়ার পরে কমতে চাই, কিন্তু আবার বাড়ছে। আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্যারের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। আচ্ছা ধারণা যেমন বেশি কাশি। অনেক ধন্যবাদ আপনাকে, আমরা স্যারের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। থ্যাংক ইউ। আপনাদের ছোটবেলায় দেখছেন অ্যালার্জির জন্য শরীর ফুলে যেত, আপনার এটাকে বলি আমরা আর্টিকেরিয়া। অ্যালার্জি একটা লক্ষণ যে শরীরে অ্যালার্জি হয়ে চামড়ার নিচে হয়, তারপরে আপনার হাঁচি সর্দি শুরু হয়েছে, তারপর কাশি। এই যে এক এক সময় এক একভাবে প্রকাশ, এটাকে বলা হয় অ্যালার্জি মার্চ। এটা অ্যালার্জি মার্চ করে, এক জায়গায় থাকে সেখান থেকে আরেক দিক চলে যায়। অনেকে বলে আমার একজিমা ভালো হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তা আসলে এটা অ্যালার্জি মার্চ, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করছে। একই ডিজিজ এক এক জায়গায় এক একভাবে প্রকাশ পায়। তা আপনার সেটাই হয়েছে, ছোটোবেলায় আপনার অ্যালার্জি ছিল, সেই জিনিসটা এখন অ্যাজমাতে টার্ন নিছে এবং আপনার অ্যাজমার জন্য আপনি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, আপনার যে ওষুধগুলো দিচ্ছে প্রেশারের ওষুধ, এই ওষুধ দেওয়ার পরে কাশি শ্বাসকষ্ট বাড়লে আপনার ধরে নিতে হবে যে প্রেশারের ওষুধের সাথে সম্পর্ক থাকতে পারে। এই জন্য আপনি যে ডাক্তারকে দেখিয়েছেন তাকে বললে সে হয়তো ওষুধটা আবার একটু চেঞ্জ করে দিলে আপনার এই অ্যালার্জি বা ওষুধে অ্যালার্জির সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর আপনি যে ঘুমাতে পারছেন না, এটা বেশি কারণ নাক বন্ধ হয়ে যাওয়া। নাক যদি অ্যালার্জির কারণে বন্ধ হয়ে যায়, রাতে ঘুমাতে কষ্ট হয়। এই জন্য আমরা নেজাল স্প্রে আপনাদের ইউজ করতে বলি। খালি ইনহেলড কর্টিকোস্টেরয়েড আপনাদের সাধারণত ডাক্তাররা গেলেই একটা ইনহেলার দিয়ে দিচ্ছে, কিন্তু তার সাথে নাকের চিকিৎসাটা করতেছে না বা অ্যালার্জির চিকিৎসা করছে না, এই কারণে এটা কন্ট্রোল থাকতেছে না। আপনাকে পরিপূর্ণ চিকিৎসা করতে হবে, নাকের চিকিৎসা করতে হবে, ভিতরে যে অ্যালার্জি আছে ট্রিগার ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করে নিতে হবে, তার চিকিৎসা করতে হবে, এবং অ্যাজমার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে হবে যাতে এটা কন্ট্রোল থাকে। যদি আপনি পুরোটা কন্ট্রোল করেন, আপনি সুস্থ থাকবেন। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরো একজন দর্শক করেছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি যশোর থেকে বলছি। জি বলুন, আপনার প্রশ্নটি বলুন। আমার আমার জি আপনার বলুন। আমার 9 বছর হলো এরকম ঠান্ডা, নাক বন্ধ হয়ে থাকে, শীত আসলেই বেশি হয়। আচ্ছা, আর মনে করেন যে কাশি, গলা মধ্যে খুশখুশায়, আর একদিন মনাস না খালি নাক দিয়া পানি পড়ে। আচ্ছা ঠিক আছে। চোখ বন্ধ হয়ে বয়স যায়। কত? বয়স কারণ রাত্রে খাইলাম 24 ঘন্টা হওয়ার আগে আমার নাক মুখ বন্ধ হয়ে যায়। আমি ওষুধ না খালি আমার বাঁচতে পারি না। আপনার বয়স কত? দিন হলি মনাস খাচ্ছি, তারপরে কোনো ফল পাচ্ছি না। মানে খাইলে ভালো, না খাইলে না ভালো। জি, বয়স কত? বয়স 43। শোনেন, আপনার যে রোগটা, আপনার ছোটবেলা থেকে অ্যালার্জির রোগ ছিল, সেটা বাড়তে বাড়তে এখন এই অবস্থা হচ্ছে নাকের ভিতর হয়তো অ্যালার্জি হতে হতে নাকের ভিতর পলিপ বা কিছু পরিবর্তন আসছে। এই পরিবর্তনের কারণে যেটা বলি ইনফিরিয়র টার্মিনাল হাইপারট্রফি, এখানে মাংসটা ফুলে যায়, একটু টাচ করলেই অ্যালার্জি, নাক বন্ধ হয়ে যায়। আপনি ওষুধ না দিলে আরাম পান না, প্রতিদিন আপনাকে অ্যান্টিহিস্টামিন খাওয়া লাগতেছে বা মন্টেলিকাস খাওয়া লাগতেছে। এইগুলো খাওয়ার কারণে আপনি 24 ঘন্টা ভালো থাকতে পারছেন না। আসলে এটার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে। আপনাকে আমরা যেটা বলছি, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা নিউমোনিয়ার ভ্যাকসিন নেবেন। আপনি নেজাল স্প্রে, আপনাকে যেটা ডাক্তারে দেয় নাই, ইনহেল কর্টিকোস্টেরয়েড অনেক ধরনের পাওয়া যায় বাজারে, এইগুলো থেকে যে কোনো একটা। এবং আজকাল যাদের এইরকম বেশি নাক বন্ধ হয়ে যায়, একটা অ্যান্টিহিস্টামিন এবং স্টেরয়েড মিলানো একটা স্প্রে পাওয়া যায়, একবার দিলে 24 ঘন্টার ভিতরে আপনার এটা হবে না। এবং এটা যদি আপনি কন্টিনিউয়াস নিতে থাকেন 3, 4, 5, 6 মাস, তো দেখা যাবে ভিতরের যে মাংসপিণ্ডটা ফুলে উঠছে, এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, তখন আপনি সুস্থ হয়ে যাবেন। আসলে এই রোগের চিকিৎসা নিয়মিত করতে হয়, মানুষ বুঝে না। আমার যখন আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার এই অ্যালার্জির সমস্যা ছিল, নাক বন্ধ হয়ে যেত। আমি 91 থেকে 98 টানা বেকনে, সে সময় বেকনে ছাড়া কোনো নেজাল স্প্রে ছিল না, দিয়ে একদম সুস্থ হয়ে গেলাম, একদম ভালো। কত 9 বছর নেওয়া লাগছে, কিন্তু মানুষ মনে করে 2 মাস নিলাম, 4 মাস নিলাম, ভালো হয়ে গেলাম। এটা 2-4 মাসের রোগ না, বছরের পর বছর চিকিৎসা করতে হয়, নিয়মিত নিতে হয়। আপনি যে মনে করতেছেন একদিন নিলাম, 2 দিন নিলাম, আর বাদ দিলে খারাপ হয়ে যাচ্ছে, আসলে তো আপনার কন্ট্রোল হয় নাই।
যখন কন্ট্রোল হবে তখন ওষুধ বাদ দিলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই কন্ট্রোল করা শিখতে হবে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন অবশ্যই সচেতন হবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুধী দর্শক, আমরা যেটা জানলাম যে সিওপিডি একটি পার্মানেন্ট রোগ, তবে আমরা তাকে কন্ট্রোলে রাখতে পারি। আমাদের বয়স্ক মা বাবারা এবং আমাদের আত্মীয় স্বজনরা যারা কষ্ট পাচ্ছেন তারা কিন্তু এই রোগটি কন্ট্রোলে রেখে সুস্থ সুন্দর একটি জীবন পেতে পারেন। তাই সচেতন হতে হবে আমাদের সকলকে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।